হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। একটা ধামাকেদার ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আমি হাজির হয়ে গেছি ঠিক বিকেল 5টায়। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যেখানে থাকছে মজাদার কিছু ট্রিক্স, এবং সেই ট্রিকের মাধ্যমেই আমরা স্ট্যাটিক জিকে কি করে মনে রাখবো সেটাই দেখবো আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি, এবং চট জলদি করে ক্লাসটি কিন্তু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই করে ক্লাসটিকে লাইক কিন্তু করে ফেলো। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। দেখো, আমাদের লেখা রয়েছে মনে রাখার কিছু আমাদের মজাদার ট্রিক্স বা ফানি ট্রিক্স এর মাধ্যমে আমরা স্ট্যাটিক জিকের যেগুলো আপকামিং এক্সামিনেশনে আসবে, প্রশ্ন আসবে, সেই রকমই প্রশ্ন কিন্তু আমরা দেখব। যদি আমরা সেই রকমই ফার্স্ট কোশ্চেনটা দেখি, দেখো বলা হয়েছে যে হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ আ নোটেবল এক্সপোনেন্ট অফ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমি জানি যে তোমরা অনেকেই এটা পারবে, অনেকেরই এটা মুখস্থ হয়ে গেছে, ঠোঁটস্থ হয়ে গেছে যে হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কিসের সঙ্গে জড়িত। আমি তোমাদের কথা বলছি না, আমি বলতে চাইছি যে যারা জানে না, যারা প্রথম এই প্রশ্নটা দেখছে বা যারা ট্রিকের মাধ্যমে মনে রাখতে চাইছে যে এই সমস্ত প্রশ্নগুলো কি করে সলভ করব, তাদের জন্য কিন্তু আমি একটা ট্রিক দেখাবো, এবং সকলে কিন্তু দেখে নিও। দেখো, যদি আমরা ট্রিকটা দেখি, ভালো করে ট্রিকটা দেখো। ট্রিকটা কি রয়েছে? হরি ফু দিল পাইপে, সুরে ভাসলো চৌরাসিয়ার ভাইরে। একদমই একটা সুন্দর ট্রিক, একটি ফানি ট্রিক। হরি ফু দিল পাইপে, সুরে ভাসলো চৌরাসিয়ার ভাইরে। তার মানে যদি আমরা এই ট্রিকটাকে ভালো করে অ্যানালাইজ করি তাহলে দেখবে যে হরি থেকে আমরা মনে রাখতে কি পারবো? হরিপ্রসাদ চৌরাসিয়া, তাই না? হরি থেকে আমরা মনে রাখতে কি পারবো? হরিপ্রসাদ চৌরাসিয়া। যদি বলা হয় ফু দিল পাইপে, পাইপ মিন্স আমরা এখানে বলতেই পারি যে তিনি বাঁশির সঙ্গে জড়িত বা ফ্লুটের সঙ্গে জড়িত। ফু মানে হয়ে যাচ্ছে ফুক দেওয়া করা, এবং পাইপ বলতে আমরা এখানে বাঁশিকে বা ফ্লুটকে কিন্তু বুঝে থাকি। আর সুরে ভাসলো, দ্যাট মিন্স বাঁশির সুরে। তার মানে আর চৌরাসিয়ার ভাইরে মিন্স চৌরাসিয়া নামটাকে মজা, আমরা এখানে তোমাদের মজায় রেখে দিলাম। তো হরি ফু দিল পাইপে, চৌরাসিয়ার বাঁশি বাজায়। তার মানে আমরা এখান থেকে ইজিলি মনে রাখতে পারলাম হরিপ্রসাদ চৌরাসিয়া যিনি ফ্লুট বা বাঁশির সঙ্গে জড়িত। এরকম মজাদার ট্রিক তোমরা শিখতে পেরে আশা করি অনেকটা বেশি এনকারেজ ফিল হচ্ছে, এবং আশা করি কোনো ভুল হবে না পরীক্ষায়। ঠিক, তো এই হরিপ্রসাদ চৌরাসিয়া যিনি ফ্লুট বা বাঁশির সঙ্গে কিন্তু জড়িত। তো এই হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কি কি পুরস্কার পেয়েছেন অনেক কটি পুরস্কার, যেমন পদ্মভূষণ পেয়েছেন, পদ্মবিভূষণ পেয়েছেন, গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন, এছাড়া সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও তিনি পেয়ে গেছেন। যদি আমরা আরো কয়েকজন বাঁশি বাদকের কথা বলি, যেমন আমাদের থাকছে রনু মজুমদার, রাকেশ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, নিত্যানন্দ হলদিপুর, থাকছে বিবেক সোনার প্রমুখ ব্যক্তিগণ। যদি আমরা পরের প্রশ্ন দেখি, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে সুরবাহার বাদ্যযন্ত্রের সাথে নিচের কে যুক্ত? অন্নপূর্ণা দেবী, শিবকুমার শর্মা, সরন রানী, না থাকছে ভজন সাপোরি। প্রশ্নে বলা হয়েছে যে হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস সুরবাহার। এই যে সুরবাহার নামক বাদ্যযন্ত্রের সঙ্গে নিচের কে জড়িত? অন্নপূর্ণা দেবী, শিবকুমার শর্মা, সরন রানী, না থাকছে ভজন সাপুরি। সঠিক উত্তর ইজ ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ, দ্যাট ইজ হয়ে যাচ্ছে অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবীর সঙ্গে আমাদের সুরবাহার জড়িত, এবং তিনি পদ্মভূষণে ভূষিত হয়েছেন 1977 সালে, 1977। তো শুধুমাত্র কি অন্নপূর্ণা দেবী না, এই সুরবাহারের অন্যান্য যারা সুরকাররা ছিলেন তারা কারা? তারা হচ্ছেন কুশল দাস, রয়েছেন আমাদের ইমরাত খান, রয়েছেন মুস্তাক আলী খান, রয়েছেন হিরেন রায়, এবং রয়েছেন ইরশাদ খানও। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নাগার বা উত্তর ভারতীয় মন্দির শৈলীর স্থাপত্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? There were no tower or শিখর, যেখানে কোনো আমাদের শিখর নেই বা চূড়া নেই। It has elaborated boundary walls, এর বিস্তৃত সীমানা প্রাচীর ছিল। মন্দিরের সর্বোচ্চ অংশে কোনো আমাদের কলস বা কলসি ছিল না। এবং অপশন নাম্বার ডি, দ্যাট ইজ গর্ভগৃহ সর্বদা সবচেয়ে উঁচু মিনারটির নিচেই কিন্তু অবস্থিত। কি হতে পারে আনসার? এখানে আমাদের নাগারা স্টাইল বা নর্থ ইন্ডিয়ান যে টেম্পল আর্কিটেকচার সেই সম্পর্কে কোনটা ট্রু, কোনটা সঠিক সেটাই কিন্তু জানতে চেয়েছে।
কি হবে এখানে আমাদের, তাদের কি কোনো রকমের শিখর বা টাওয়ার ছিল না, না তাদের কোনো প্রাচীর ছিল, থাকছে আমাদের কলস ছিল না, না আমাদের গর্ভগৃহ সর্বদা উঁচু মিনারের নিচে অবস্থিত, একদমই তাই, আমাদের গর্ভগৃহ তো সব সর্বদা উঁচু মিনার। এই যদি আমাদের মন্দির হয়, এই যদি আমাদের প্রপার মন্দির হয়, এন্ড এই মন্দিরেই তো থাকে গর্ভগৃহ, তার আগে থাকছে আমাদের একটা মণ্ডপম, মানে যেখানে অনেক কটা পিলার দেওয়া থাকে, ঠিক আছে, এবং তার আগে থাকে আমাদের কি গেট। তো এই যে উঁচু মিনার, এই উঁচু মিনারেই গর্ভগৃহ রয়েছে যেখানে সমস্ত দেবদেবীদের রাখা হয়ে থাকে। তো অবশ্যই করে অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হয়ে গেল। সিম্পল জিনিস, ঠিক, সিম্পল জিনিস। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 4। বলো, বলা হয়েছে যে বিরজা মন্দির, রাজারানী মন্দির, সমলেশ্বরী মন্দির সবাই কোথায় অবস্থিত? একটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কিন্তু পড়ে এবং অজানা। আমরা কেউই কিন্তু এই মন্দিরগুলোর নাম সচরাচর মনে রাখি না, যেগুলো আমরা ফ্রিকুয়েন্টলি পড়ে থাকি সেইগুলোকেই কিন্তু নর্মালি আমরা মনে রাখি। তো যদি তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা দিয়ে থাকে যে বিরজা মন্দির, রাজারানী মন্দির এবং সমলেশ্বরী মন্দির এই সবাই কোথায় অবস্থিত? অপশনস ওড়িশা, তামিলনাড়ু, আসাম, কেরালা। কি হতে পারে আনসার? এই প্রশ্নটা আমরা দেখবো একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে। ট্রিক ইন দ্য সেন্স আমরা একটা দেখবো এটা কনভারসেশনের মাধ্যমে। কিরকম কনভারসেশন? দেখো, কনভারসেশন বলতে যদি আমি তোমাদের বলি যে আমাদের পরিবারে একটা দাদু রয়েছে এবং তার নাতি রয়েছে, ঠিক আছে, অনেক নাতি তার দাদুকে কি বলে ডাকে? তুই তুকারি করে বলে, আবার দাদুকে দাদু না বলে দাদা বলে ডাকে, তাই না? তো এবার নাতি জিজ্ঞাসা করছে দাদুকে যে আচ্ছা দাদা, বিরজা, রাজারানী আর সমলেশ্বরী এরা কারা? এরা মানে এরাদের কি তুমি চেনো? তখন দাদু তার নাতিকে রিপ্লাই করছে যে এরা তোর ছোট মাসির শাশুড়ি নয়, এরা তোর ছোট মাসির শাশুড়ি নয়। তাহলে এরা কারা? এরা হলো আমাদের তিনটি মন্দিরের নাম, এবং এই যে তিনটি মন্দির যেগুলো রয়েছে কোথায়? উড়িষ্যায়। সিম্পল হয়ে গেল। তাহলে এই যে কনভারসেশন, এই কনভারসেশনের মাধ্যমে তোমরা আশা করি মনে রাখতে পারবে যে যে তিনটে নাম বিরজা, রাজারানী এবং সমলেশ্বরী তিনটেই হয়ে যাচ্ছে একটা ফিমেল টোন, একটা আমাদের সাউন্ড করছে বা ফিমেল সাউন্ড করছে। তো দ্যাট মিনস সেই কারণে এখানে ছোট মাসির শাশুড়ির কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এই তিনটে মন্দির, তিনটে কিন্তু কোনো মানুষ নয়, তিনটে হচ্ছে আমাদের মন্দির, যেটা কিনা কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। ব্যাস হয়ে গেল। আশা করি কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, আমাদের রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, দ্যাট ইজ ওড়িশা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বলা হয়েছে যে কোন খেলা বা খেলায় বাউটের ক্ষেত্রকে রিং বলা হয়ে থাকে? প্রশ্নে বলা হয়েছে কোন খেলা বা কোন খেলায় বাউটের ক্ষেত্রকে রিং বলা হয়? অপশন তাইকোয়ান্ডো, জুডো, কারাটে না বক্সিং? বলো দেখি কি হতে পারে আনসার। এটাও আমরা দেখবো কিন্তু আরেকটি কনভারসেশনের মাধ্যমে। এটাও দেখবো কনভারসেশনের মাধ্যমে। কাদের কাদের মধ্যে? এটা দেখবো আমরা ঠাকুমা এবং তার নাতির মধ্যে কনভারসেশন, ঠিক আছে। কিরকম কনভারসেশন দেখো ভালো করে। ঠাকুমা এবং নাতির মধ্যে একটা কথোপকথন চলছে। তো ঠাকুমা তার নাতিকে জিজ্ঞাসা করছে, আরে খোকা, রিং মানে কি শুধু বিয়ের আংটি? তোর মতে, মানে তোর মতে কি বলে? তখন নাতি তার ঠাকুমাকে বলছে আরে ঠাকুমা, রিং মানে কি শুধু বিয়ের আংটি? তা নয়, রিং কিন্তু আমাদের বক্সিং এও লাগে, ঠিক আছে, যেখানে বাউট হয়ে থাকে। তখন আমাদের যে ঠাকুমা তার সে একটা মানে অন্য মিনিং এ নিয়ে চলে গেছে। নাতি তখন বলছে, নাতি যেটা বলেছে যে যেখানে বউ ট রয়েছে বা বউ ট হয়। তো বউ ট হয় মানে কি? ঠাকুমা বলছে আচ্ছা ও মা, বউয়ের জন্য আবার ঘুষি? তখন নাতি বলছে যে না না না, এখানে বউ ট মিন্স হয়ে যাচ্ছে একটা টার্ম যেটা বক্সিং এর সঙ্গে জড়িত, এবং সেই বক্সিং এই আমাদের কি রয়েছে? রিং রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো খোকা বা নাতি এখানে বলছে যে না ঠাকমা, বক্সিং এর রিংও তো আছে যেখানে বউ ট হয়, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্রশ্নের সঙ্গে মিল পাচ্ছ তো, যে কোন খেলায় বাউটের ক্ষেত্রকে রিং বলা হয়? আনসার তাহলে কি হবে আমাদের? আনসার হয়ে যাবে আমাদের বক্সিং। আনসার হয়ে যাবে আমাদের বক্সিং। আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। তাহলে যদি আমরা এই বক্সিং সংক্রান্ত আরো কিছু শব্দ পড়ি বা তথ্য দেখি, যেমন ক্লিনচিং। ক্লিনচিং বলতে মূলত আমরা প্রতিপক্ষের উপর অতিরিক্ত ঝুঁকে পড়াকে বোঝায়। যদি আমরা প্যারি বলি, তাহলে প্যারি বলতে গ্লাভস ব্যবহার করে প্রতিপক্ষের আঘাত আটকানোর কাজকে বোঝায়। নক আউট হলো একটি স্বয়ংক্রিয় জয়।
আর নক ডাউন যা ঘটে যখন একজন বক্সার মাটিতে পড়ে যায় তখন তাকে বলা হয় নক ডাউন, নক আউট আবার অন্য, যেটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় জয়। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বিশ্বের প্রথম কোন শহরটি অলিম্পিক গেমসের গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় সংস্করণে আয়োজন করেছে? অপশনস টোকিও, সিডনি, নিউ ইয়র্ক না বেইজিং। কি হতে পারে আনসার? সকলে কিন্তু যারা যারা যদি ভালো লাগে সেশনটা, যদি মনে হয় যে ফ্রুটফুল একটা ফানি ওয়েতে আমরা ক্লাস করছি, অনেক ট্রিক আমরা জানতে পারছি, তো চট জলদি করে ক্লাসটি কিন্তু লাইক করে ফেলো, চট জলদি করে ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো, ঠিক আছে? এবং ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ বেইজিং। বেইজিং ইজ দ্য কারেক্ট আনসার। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক প্রায় 8টি অলিম্পিক গেমস কিন্তু আয়োজন করেছে এবং তারপরে ফ্রান্স অর্থাৎ 5টি আয়োজন করেছে এবং তারপর হচ্ছে জাপান অর্থাৎ 4টি আমাদের জাপান করেছে, যেখানে 4টি আমাদের কি হয়েছে অলিম্পিক গেমস আয়োজিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে যে হু ওয়াজ দ্য সিঙ্গার অফ দ্য ফেমাস সং মেরে দেশ কি ধরতি সোনা উগলে উগলে হিরে মতি। মেরে দেশ কি ধরতি, এই যে গানটি, এই গানটি উপকার মুভি থেকে নেওয়া। তো এই গানটির গায়ককে অনেকেই জানো না, অনেকেই জানো না, আমি এটা জানি, ঠিক? তো যারা জানো না তারা এটা মনে রাখবে কি করে? অবশ্যই করে একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো। তো সেই ট্রিকটা কি? তোমাদের জন্য একটা অত্যাধুনিক ট্রিক, একটা অতি সহজ ট্রিক, ছড়ার মাধ্যমে ছন্দের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারো। কিরকম ট্রিক স্যার যদি দেখান? দেখো, ট্রিকটি হচ্ছে আমাদের দেশের গান গাইল গুরু নাম তাহার মহেন্দ্র কাপুরু। দেশের নাম গাইল গুরু, দেশের গান গাইল গুরু নাম তাহার মহেন্দ্র কাপুরু। সিম্পল গান, দেশের গান, মেরে দেশ কি ধরতি সোনা উগলে উগলে হিরে মতি মেরে দেশ কি ধরতি। তো অর্থাৎ দেশাত্মবোধক গান, তাই না? তো দেশের গান গাইলো কে গুরু, তো তার নাম কি? তার নাম মহেন্দ্র কাপুরু, বেসিক্যালি মহেন্দ্র কাপুর। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা কাপুরটাকে কাপুরু করে দিতে পারি, সিম্পল, আমাদের মনে রাখা নিয়ে বিষয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে আনসার কি হবে আমাদের? মহেন্দ্র কাপুর ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এই যে বিখ্যাত দেশাত্মবোধক গান যেমন হ্যাঁ প্রিত জাহান কি রিত সদা मैं गीत वाहन के गाता हूं, এটা মহেন্দ্র কাপুরেরই গান। দেশ রঙ্গিলা মহালক্ষ্মী আয়ারের গান। মা তুঝে সালাম এআর রহমানের গান। কার চলে হাম ফিদা জান ও তান সাথিয়া, এটা মোহাম্মদ রায়তান। हमारे रहीम বিচ্ছেদ চমন তুঝ পে দিল কুরবান, কার গান? মান্না দের গান। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, আরো একটি ট্রিকের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবো। অনেকেই মান্ডো নামক যে কোনো ফোক সং হয় সেটা অনেকে জানোই না, এবং সেটা কোন রাজ্য থেকে বিলং করে সেটারও আমাদের কিন্তু অনেকের কাছে অজানা। তো এই মান্ডো নামক যে ফোক ডান্স, এটি কোন রাজ্যের? বিহার, মণিপুর, গোয়া না থাকছে রাজস্থান? বলো দেখি কি হতে পারে। এই যে মান্ডো নামক যে ফোক ডান্স, এই মান্ডো নামক ফোক সংটি এটি কোন রাজ্যে? দেখো, যদি আমরা এটার একটা ট্রিকের মাধ্যমে দেখি, দেখো কি বলা আছে। মান্ডো শুনে মনটা ডোবে, মান্ডো শুনে মনটা ডোবে, কিন্তু কোথায় মন ডোবে? মন ডোবে গোয়ার সাগরে, ঠিক আছে? মান্ডো শুনে মনটা ডোবে, কিন্তু কোথায় ডোবে? ডোবে গোয়ার সাগরে। তো এই ট্রিকটা আশা করি কারোর ভুল হবে না, সবাই মনে রাখবে, তাই না? যেখানে মান্ডো বলতে আমরা মনে করো যে এটা একটা সুন্দর সুরেলা গান বা মান্ডো সং এর কথা বলা হচ্ছে। মনটা ডোবে মিন্স মান্ডো, অর্থাৎ এই শব্দটি থেকে আমরা বুঝি। আর মনটা কোথায় ডুববে? ডুববে গোয়ার নীল সাগরে, তাই না? গোয়ার নীল সাগরে। তাহলে মনে রাখার সহজ সহজ সরল লাইন, মান্ডো গান শুনলেই মন ডোবে গোয়ার ঢেউয়ে, গোয়ার নীল সমুদ্রের ঢেউয়ে। তাহলে মান্ডো গোয়া, গোয়া মান্ডো, সিম্পল। আশা করি কারোর কোনো মিস্টেক হবে না, কোনো ভুল হবে না। চলো, তো মান্ডো হলো মূলত গোয়ার একটি মানুষের ভালোবাসার গান এবং ধরো গোয়ার একটি জনপ্রিয় আচরিক লোকনৃত্য। গোয়ার প্রধান শিল্পের মধ্যে রয়েছে বাঁশের কারুকাজ, কাঠের খোদাই, পিতলের ধাতু, সিশেল ক্রাফট, থাকছে পেপিয়ার মাছ এবং থাকছে কাঠের বার্নিশ। লোকগীতি শহর নৃত্য যাচ্ছে আমাদের দেইখানি, ফুগড়ি, মুসলখোলা, ধলো, কুনবি ইত্যাদি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ফাদার অফ বাংলাদেশি, মানে ফাদার অফ বাংলাদেশ আমরা কাকে বলি? ফাদার অফ বাংলাদেশ আমরা কাকে বলি? ফাদার অফ বাংলাদেশ আমরা বলে থাকি শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান খান, মোহাম্মদ হাবিবুর রহমান না শেখ হাসিনা।
ফাদার অফ বাংলাদেশ। তাহলে আমাদের শেখ হাসিনা কি করছে? তিনি তো ফিমেল, তাহলে এখানে ফাদার চেয়েছে, মাদার তো আর চাইনি, তো কেটে দাও আগে থেকে অপশন নাম্বার ডি। কি হবে আনসার? শেখ মুজিবুর রহমান ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। শেখ মুজিবুর রহমান ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো মূলত যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ। যদি প্রধান মহিলা মুখ্য প্রধানমন্ত্রীর কথা বলা হয় তাহলে হচ্ছেন খালেদা জিয়া। কে? খালেদা জিয়া। যদি আমরা পার্সোনালিটিজ এবং তার ব্যক্তিত্বদের মানে ডাক নামের কথা বলি, যেমন ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় তাকে দাদা ভাই নওরোজিকে, ভারতীয় আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে, শান্তির পুরুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে, ভারতের নবজাগরণের তারকা বলা হয় রাজা রামমোহন রায়কে, ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্যকে, বেঙ্গল কেসরি বলা হয় তাকে আশুতোষ মুখোপাধ্যায়কে। ঠিক আছে, এই যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কয়েকজন পার্সোনালিটিজ এর নাম এবং তাদের নিকনেম সম্পর্কে আমরা দেখে নিলাম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। টেকনিক্স অফ মেকিং সিল্ক ওয়্যার ফার্স্ট ইনভেন্টেড ইন চায়না অ্যারাউন্ড ড্যাশ ইয়ার্স এগো। 7000, 3000, 9000, 5000। আরো কিন্তু ট্রিক রয়েছে, সকলে কিন্তু জুড়ে থাকো একদম শেষ পর্যন্ত। চলো, রাইট আনসার কি হবে? সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার এ, দ্যাট ইজ 7000, 7000। 7000 বছর আগে কিন্তু এটি হয়েছে। রেশমের উৎপাদনের উৎপত্তি নবপ্রস্তর যুগের চীনে, দ্যাট ইজ ইয়াং শাও সংস্কৃতির খ্রিস্টপূর্ব প্রায় 4th সহস্রাব্দ থেকে। ঠিক আছে, রেশম একটি প্রাকৃতিক প্রোটিন তন্তু বা ফাইব্রয়েড। সর্বোচ্চ রেশম উৎপাদনকারী দেশ হলো আমাদের চায়না। কর্ণাটক হয়ে যাচ্ছে রেশম সর্বোচ্চ উৎপাদক রাজ্য। সর্বাধিক পরিচিত রেশম বন্দী অবস্থায় লালিত পালিত তুত রেশম পোকা অর্থাৎ বোম্বিক্স মরির কোকুন থেকে কিন্তু পাওয়া যায়, যাকে আমরা রেশম চাষ বলে থাকি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। According to the Ramsar Convention, which of the following is World Wetland Day? বিশ্ব জলাভূমি দিবস আমরা পালন কবে করি? 18ই মার্চ, 15ই জানুয়ারি, 2রা ফেব্রুয়ারি না 19শে ডিসেম্বর? বলো। কারেক্ট আনসার ইজ 2nd of February। 2রা ফেব্রুয়ারিতে আমরা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করে থাকি। তো রামসার কনভেনশন, যেটা 1971 সালে হয়েছিল, জলাভূমি সংক্রান্ত একটি কনভেনশন, যেখানে বলা হয়েছে যে ইউনেস্কো কর্তৃক প্রতিষ্ঠিত একটি আন্তঃসরকারি পরিবেশগত চুক্তি। ভারতের বৃহত্তম রামসার সাইটের নাম কি? ভারতের বৃহত্তম রামসার সাইটের নাম হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন। পশ্চিমবঙ্গের সুন্দরবন। কোশ্চেন নাম্বার 12। On which of the following days is World Computer Literacy observed? On which of the following days is World Computer Literacy observed? কত সালে বা কত তারিখে আমরা বা কোন দিনে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস আমরা পালন করে থাকি? কি হবে আনসার? আনসার শুড বি অপশন নাম্বার বি, দ্যাট ইজ 2nd of December। 2রা ডিসেম্বরে আমরা পালন করি। ক্লিয়ার? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং 30শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 13। বলো, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হু পপুলারাইজ দ্য পান্ডানাল্লুর স্টাইল ইন ভারতনাট্যম অ্যান্ড রিসিভড দ্য পদ্মভূষণ ইন 2004। একটা বড় প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা কি হবে অনেকের কাছেই কিন্তু অজানা। অপশনসে কি রয়েছে? রয়েছে কুমারী কমলা, মাধুরী দীক্ষিত, রয়েছে মল্লিকা সারাভাই না অ্যালারমেল ভ্যালি। অনেকেই জানো না, অনেকে হয়তো জানো। যারা জানো না তাদেরকে বলে রাখি একটা গুরুত্বপূর্ণ ট্রিক। সেই ট্রিকটাকে মনে রাখলেই কিন্তু তোমরা ইজিলি আনসার করে ফেলতে পারবে। কিরকম ট্রিক স্যার? একটা ছন্দ মনে রাখতে পারো, ঠিক আছে, একটা লাইন মনে রাখতে পারো। সেটা কি? দেখো, আলুর মেলায় ভেলি নাচে, আলুর মেলায় ভেলি নাচে, পদ্ম ফোটে তার পায়ের কাছে। আলুর মেলায় ভেলি নাচে, পদ্ম ফোটে তার পায়ের কাছে। আলুর মেলায় ভেলি থেকে আমরা বলতে পারি যে আলুর মেলা থেকে বলতে পারো যে আলারমেল, ঠিক আছে। ভেলি থেকে বলতে পারো ভেলি, তাহলে আলারমেল ভেলি হয়ে গেল। সে কোন নাচ নাচে? সে নাচে ভারতনাট্যম, তাকে পান্ডানাল্লুর স্টাইল, ঠিক আছে। এবং এখানে যে পদ্ম কথা বলা হয়েছে, সো তিনি হচ্ছেন পদ্মভূষণ অ্যাওয়ার্ডি, যিনি 2004 সালে পদ্মভূষণ পেয়েছেন। সিম্পল হয়ে গেল। তাহলে আমাদের এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ট্রিক। তো আলুর মেলায় ভেলি নাচে, পদ্ম ফোটে তার পায়ের কাছে, ঠিক আছে। অ্যালারমেল ভেলি, যিনি ভারতনাট্যম, যিনি পান্ডানাল্লুর স্টাইলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তিনি 2004 সালে পেয়ে গেছিলেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড। তো এই ট্রিকের মাধ্যমে তোমরা অবশ্যই করে কিন্তু মনে রাখতে পারো, ঠিক আছে। তো তিনি বৈজয়ন্তীমালার পরে দ্বিতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী, যিনি সরকার থেকে 1991 সালে ভূষিত হয়েছিলেন পদ্মশ্রীতে। কোশ্চেন নাম্বার 14। বলো,
In 2019, Government of India honored the Milena Salvini, an Italian-born Kathakali dancer, with which of the following awards? পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মবিভূষণ না থাকছে পদ্মভূষণ। কি হতে পারে আনসার? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ পদ্মশ্রী। তিনি পদ্মশ্রীতে ভূষিত। তিনি পদ্মশ্রীতে ভূষিত মিলেনা সালভিনি, যিনি 1962 সালে কেরালার কালামন্ডলমে কথাকালিতে প্রশিক্ষণের জন্য 2 বছরের বৃত্তিও কিন্তু পেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে লিট্টি চোখা এটি কোন রাজ্যের একটি বিখ্যাত খাবার? মহারাষ্ট্র, বিহার, গুজরাট না ওড়িশা? কি হতে পারে আনসার? মহারাষ্ট্র, বিহার, গুজরাট না ওড়িশা? কি হতে পারে আনসার? সকলে চ্যাট সেকশনে বলবে, অবশ্যই করে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ক্লাসটি। ঠিক আছে, এই যে লিট্টি চোখা এটি বিহারের একটি ডিলিশিয়াস ফুড আইটেম। ঠিক আছে, একটা ডিলিশিয়াস ফুড আইটেম বলা যেতে পারে লিট্টি চোখা, এবং ফেমাস আইটেম, এবং সেটা আমরা সকলেই প্রায় অনেকে পছন্দ করে থাকি, তাই না? লিট্টি চোখা যেটি কিনা ছাতু আর গম দিয়ে তৈরি হয় এবং সঙ্গে থাকে হচ্ছে কোনো কিছু ভর্তা বা ভর্তা। ঠিক আছে, একটা ডেলিশিয়াস ফুড। তাহলে আশা করি তোমাদের সকলের বোঝা গেছে এরকম গুরুত্বপূর্ণ ছোটখাটো ফানি ট্রিকের মাধ্যমে আমরা কিন্তু পড়তে ডেফিনেটলি পারি, এভাবে মনে রাখতেও পারি স্ট্যাটিক জিকের ইনফরমেশন গুলোকে। তো তোমরা এই রকমের সেশনের সমস্ত নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য জয়েন করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার লিংক দেওয়া রয়েছে কোথায়? যার লিংক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে। সেই লিংকে ক্লিক করে চট জলদি করে জয়েন করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং পাশাপাশি তোমরা এই রকমের ক্লাসের পিডিএফ টিকে পেতে গেলে চট জলদি করে ডাউনলোড করে নিও বিএসএসসিআই কম্পিটিটিভ এই অ্যাপটিকে, যে অ্যাপের মাধ্যমে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ পেয়ে যাবে একদমই অন টাইমে উইথ অ্যানোটেশন। ঠিক আছে, এবং যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তো সেই সাবস্ক্রিপশনটা কিন্তু অবশ্যই করে নিও উইথ একদম ফ্রি অফ কস্ট। ঠিক আছে, যারা ডেইলি উইকলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো তাহলে চট জলদি ভিজিট করতে পারো blog.bssei.in এই ওয়েবসাইটে। ক্লিয়ার? তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবং অবশ্যই করে যদি তোমাদের সেশনটা ভালো লাগে তাহলে লাইক করে ফেলো, শেয়ার করে দিও, এবং তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে।